রে না রে রে না। নমস্কার, বিজনেস বাতে সোমনাথের সাথে এই এপিসোডে আমরা একটু অন্য রকমের এক পারিপার্শ্বিক পরিমণ্ডলের মধ্যে আপনাদেরকে নিয়ে আসছি। আজ আমাদের সঙ্গে রয়েছেন সঙ্গীত শিল্পী, গীতিকার, পরিচয়টা মনে হয় অনেক বড় ওনার, সত্যজিৎ বন্দ্যোপাধ্যায়কে। সত্যজিৎ দা নমস্কার। সত্যজিৎ দা সঙ্গে আজ আমরা ভাগ করে নেব ওনার জীবনের সঙ্গীত জগতের যে এক সুবিশাল পরিব্যাপ্তি রয়েছে, তার যতটাকে আমরা আজকে আমাদের এই অনুষ্ঠানে তুলে ধরতে পারি সেটা আমরা নেওয়ার চেষ্টা করছি। আমাদের এই অনুষ্ঠান দুটি পর্বে থাকবে আপনাদের সামনে। আজকে আমরা এই মুহূর্তে প্রথম পর্ব শুরু করছি। সত্যজিৎদা, আপনার সঙ্গীত জীবনের শুরুটা কিভাবে হলো? শুরুটা কেমন জানেন, শুরু তো এইভাবে বলা যায় না, তবে আমার যতটুকুনি মনে আছে, আমি খুব ছোটোবেলায় যখন মার সঙ্গে বেরোতাম, তার পাড়ার লোকেরা কী করতো, ধরে ওই নারকেলের যে মালাই আছে ওর মধ্যে এই নেই, এটা মাইক আগে গান শোনা তারপর ছাড়ো। এটা মার মুখে গল্প শুনেছি, আমার কিন্তু মানে সে জ্ঞানটা নেই। হয়তো আমি মানে খুবই ছোট, 2-3 বছর বয়স সে। এরপরে একটু বড় হলার পর দেখা গেল যে আমি গানটা গাইতে পারি, মানে কি আমার দাদা ছিলেন, দাদু অর্থাৎ উনি সেতার বাদক ছিলেন, পণ্ডিত ভূপেন্দ্রনাথ গাঙ্গুলি। ওনার কাছে মায়ের বাবা অনেক বড় হিস্ট্রি আছে, কারণ মায়ের ল্যান্ডলর্ড ছিলেন, রংপুর জমিদার ছিলেন। তথাপি বলছি, সেতার বাজাতেন আমার দাদা। যেহেতু দাদার হঠাৎ ইচ্ছে হলো, একটু দাদারটা না বললে নয়, ইচ্ছে হয়েছিল যে হিন্দি বলবে ফ্লুয়েন্টলি। সেই সময় দেশ ভাগ হয়নি। শোনা কথা যে উনি 14 বছর বেনারসে ছিলেন, শুদ্ধ হিন্দি বলবে। আমার দাদাকে আমি যখন 6-7 বছর বয়স, তখন দেখেছি উনি ফ্লুয়েন্টলি হিন্দি বলতেন, ইংলিশ বলতেন, ব্রিটিশ আমলে পড়াশোনা যেটা হয় সেটা সবাই কম বেশি হয়তো কোয়ালিফাইড ছিলেন অবশ্য। তো দাদার মা অর্থাৎ আমার বুড়া মা, সেগুলো ভিক্টোরিয়া আমলের ভদ্রমহিলা, আমার যখন 2-3 বছর বয়স তখন মারা গেছিল, অর্থাৎ ইন্দিরা গান্ধীর আমলে মারা গেছিল। তার রোগ ছিল না, যাই হোক। তো তখন শুনতাম যে, মার মুখে শুনতাম যে ভিখারি এলে গান করতো, তো পর্দার আড়ালে থাকতো জমিদার গিন্নিরা, গান লিখে রাখতেন, ওই গানটা উনি গাইতেন, ইত্যাদি ইত্যাদি। অনেকটাই বড় জেনেটিক্যালি, অতটা না বলে। তারপরে যখন আমি 5 বছর বয়স হলো, আমি তখন বুঝতাম যে আমি গানটা গাইতে পারি। মা বুঝতে পারলো যে ছেলে গানটা হবে। আমার পড়াশোনা করতে একেবারেই ভালো লাগতো না, এখনও লাগে না, আমি খুব অকপটে স্বীকার করি। কিন্তু পড়াশোনা কখন যেন পাস করে গেছে, ফার্স্ট ডিভিশন, উচ্চ মাধ্যমিক স্কুল ফাইনালে, আমি ক্যামেরাই বলছি। এবং সমস্তটাই প্রায় মাকে পড়তে বলতাম আর আমি শুনতাম, অর্থাৎ মুখস্থ যেটাকে বলে। সে আমার এখনও মনে আছে, সে হোয়াট ইজ প্যারাবল 7-এর পড়া, আমি না বুঝি মা বলতাম, a parable is an allegorical story used by Jesus Christ to teach the ordinary person words of God. এটার মানে আজগুলো আমি এখন এই মুহূর্তে বলতে পারবো না, করে মুখস্থ, অর্থাৎ কানে শুনে সবটাই আমার কানে শুনে।
তো তানপুরাতে দাদার ওই সেতার শুনতে শুনতে ওই তখনই 5-6 বছর বয়সে তানপুরা বেরিয়ে গিয়েছিল। তো তানপুরাতে রেওয়াজ করতে করতে আমি পণ্ডিত অজয় চক্রবর্তী আমার গুরুজি, ওনার কাছে গান শেখার সৌভাগ্য হলো। কত বছর বয়সে পণ্ডিতজিকে পান? হবে তাও অনেকটা, ওই হবে 10-12, তার আগে এরকম। এই মানে এই অনেকেই ছিলাম, মানে গুরু পণ্ডিতজির কাছে যাওয়ার আগেও প্রদীপ চক্রবর্তী, মানিকলাল ভট্টাচার্য, আমার সবার নাম তো বলা হচ্ছে, সবাই তো আমার গুরু। তারপরে রবীন্দ্র ভারতীতে যেমন এমডিআর মানে মীরা দত্ত রায়, বিনতা মৈত্র অর্থাৎ মধুমন্তী মৈত্রের মা, গৌতম নাগ আমার এখন মনে হচ্ছে, অধীর বাগচি যিনি মারা গেলেন, অধীর বাবু স্যার সবাই ভালোবাসতেন। অনেকের কাছে তো শিখেছি এইভাবে। ছবি বন্দ্যোপাধ্যায়ের কাছে বেশ কিছুদিন একটু কথা বলি, নাক বলালাম, দেখলাম না ওটা আমার কম মনে হয়, ওইটুখানি শেখাই ঠিক আছে। এরকম করতে করতে তারপরে যখন একটু বড় হলাম তখন মনে হলো যে গানটা গাওয়াটাই ঠিক, এটাই আমার পেশা করা উচিত, সেটাই ভালো হয়েছে। সংক্ষিপ্ত তারপরে একদম এলেন পণ্ডিত অজয় চক্রবর্তী। হ্যাঁ, তারপরে মোটামুটি কতদিন ওনার সান্নিধ্যে আসেন? তাও তো হবে অনেকটাই। সেটা কি মানে সঙ্গীত রিসার্চ একাডেমির থ্রুতে? না, ওখানে থ্রু নয়, প্রথমে সামনগরে। আচ্ছা, তখন গুরুজি রোগা ছিলেন, তখন অনেকটাই ছোট। সেখান থেকে কৌশিকে ছিল তখন, মানে ওনার মেয়ে। হ্যাঁ, ছোট ছিল, হাতে দিয়ে দুপদ গাইতে পারতাম, যাই হোক ওগুলো পড়ে বলছি। তো সেই সময় আমার এখনো মনে আছে, মানে এটা না বললেই নয়, আর না যেগুলো না বললে নয় সেগুলোই বলছি। কিন্তু মানে আমার বাড়িতে একটা গোল টেবিল ছিল, তাতে 7টা টুকরো ছিল। তা সেই সময় চুপকে চুপকে গানটা, চুপকে চুপকে ছিল না, তারপরে রয়েছে চুপকে চুপকে রাত দিন आंसू बहाना याद है। তো এই চুপকে চুপকে তার 7 মাত্রা, তো গোল টেবিলটা এরকম ছিল, চুপকে চুপকে রাত দিন, অর্থাৎ 7 মাত্রা রূপক তাল। আমি চুপকে চুপকে এই গোল টেবিলটা টুকরোটাতে প্র্যাকটিস করে তালটাই শিখে ফেললাম। এটা আমার একটা সহজাত ভাবে, তখন দিয়ে আমি সুরও করতে পারি গানে। বিষয়টা হচ্ছে আমি তখন কেজি, তখন বয়স কিরকম? আমার তখন বয়স 6 কি 7। আমি তখন থেকে সুরও করতে পারি, আসলে 7-10 বছর সুর করতে পারি, সুরও করতে পারি। অনেক সুর ছিল তখন। তখন একজন প্রাইমারি স্কুলের টিচার আসতেন আমাদের বাড়িতে, উনি গান লিখতেন সেই সময়, আর আমার বলতো একটা সুর করতো, সন্ধ্যেবেলা আসতেন, সুর করে দিতাম। তো ওই একটা অভ্যেস ছিল আর কি, অভ্যেস বা সহজাত, যাই হোক। আর মায়ের কাছে গান শেখা আমার শাস্ত্রীয় সঙ্গীত। দাদার কাছে যেমন বেনারস ঘরানায় তালিম নিয়েছি, মানে আপনার দাদা, আমার দাদা মানে আমার দাদু আর কি, তার কাছে বেনারস ঘরে তালিম নিয়েছি। যেমন একটা কাফি ঠাটের, একটা কাফি রাগের একটা বলছি, बतिया बनाओ नहीं बार बार मुझसे। তো আগে মানে তখন থেকে চলে আসছে बतिया बनाओ नहीं बार, এটা নয়, এই গানটা কিন্তু এটা নয়, এটা মাস্টারমশাইরা শিখিয়ে বেড়ায়, মানে তুমি কথা বলো তো বলো না তো ভাবো, এই গানটা কিন্তু এটা নয়। গানটা হচ্ছে অভিমান গান, অর্থাৎ যে গানটা ছিল আজ থেকে 200 বছর আগে, बतिया बनाओ नहीं बार बार मुझसे, बतिया बनाओ नहीं बार बार, तुझसे विनती करत गई, तुझसे विनती करत गई, हार हार मुझसे बतिया बनाओ नहीं बार। तो काफी रागेर এই যে বন্দিশ রাগ কাফি,
এই বন্দিশটাকে এত বছর ধরে ঠিকঠাক গাইছিল না। এই ঠিকঠাক গান শেখা যদি বলে তাহলে এইটা মানে ঠিকঠাক গান, অর্থ থাকতে হবে। গানের অর্থ, হ্যাঁ, গানের অর্থ যেন বিকৃত না হয়। প্রয়োজন হলে 50 বার আবৃত্তি করো, গানের কথা যেন ঠিক থাকে। যেমন আইলে বেলা সাজানে আয়ো রে, ভৈরব আই ভৈরবা, তো আইলে বেলা এটা হয় না। আইলে বেলা দিস ইজ কল, সকালবেলা এসছে অতিথি। সাজানে আয়ো রে মোরা মনায়াতি সুখ পায়ো রে, অলবেলা সাজান আয়ো। তো আমরা সঠিক যদি গানটা শিখতে পারতাম, শিখে শিখে যদি এগোতাম, তাহলে আমাদের দেশে অন্তত সঙ্গীত যেটা বলতে বোঝায় সেটাও বুঝতো মানুষ। সঙ্গীত মানে কিশোর কুমার সঙ্গীতের বাইরে নয়, শাস্ত্রীয় সঙ্গীতের বাইরে নয়, তাই না? যেমন আমি কিছুদিন আগে, দিন 3-4 আগে আমাকে একদিন বললো একটু শিবরঞ্জনের রাগ শোনাও না। তার মানে আচ্ছা ঠিক আছে বলে তো কিশোরজির একটা গান মনে পড়ে গেল, তখন গাইলাম मेरे नैना सावन भादो, मेरे नैना सावन भादो, फिर भी मेरा मन प्यासा, फिर भी मेरा मन प्यासा। তো আমি বললাম যে দেখো, সারে গা পা ধা সারে গা রে সাদা সাদা দা পা পা দা দা নি নি দা পা মা মা দা পা গা সারে। तो थोड़ा सा अगर हटके मतलब शिवरंजन के बेरिए से यदि মধুমন্তী মিক্স করা যায় তাহলে গানটা তার বুঝলে ঠুমরি হয়ে যায়। তাহলে ফিল্মি গান না থাকলেও চলো। আজকের ডেটে যে মধুমন্তী বাগচি আমার খুব ভালো বন্ধু ইউনিভার্সিটির, যে আজকে রাত তমান্না ভাটিয়াকে ইউজ করছে। তো আজকের ডেটে কিন্তু কিশোরজিকেও ইম্প্রোভাইজ করার সময় এসে গেছে, এটা আমার ধারণা। অবশ্যই কিশোর কুমার যারা প্রেমিক তাদের কাছে আমি বিনম্রভাবে বলছি, উনি অনেক বড় প্লেব্যাক সিঙ্গার ছিলেন। অমন স্ক্রিন প্লে ভয়েস মধ্যে হয়তো 100-200 বছরেও আসবেন না, কিন্তু সাংঘাতিকভাবে যেটা উদ্দেশ্য সেটা হচ্ছে কেউ তো আমরা রাগ সঙ্গীতের বাইরে নই, কেউ তো আমরা সাবজেক্টের বাইরে নই। ব্যক্তি সবসময় সাবজেক্টের নিচেই ছিল, এটা বললে চলবে না যে কিশোর কুমার সাবজেক্টের ঊর্ধ্বে। কিন্তু এই যে পিরিয়ডটা, এই পিরিয়ডটা আপনার মোটামুটি কত বছর অবধি? কারণ আপনার একটা সঙ্গীত জীবনের একটা অংশ কিন্তু মুম্বাইতেও কেটেছে অনেক বছর। হ্যাঁ, এই কলকাতার গানের জগতে আপনি মোটামুটি কত বছর বয়স অবধি কাটিয়ে গেছেন? কলকাতার গানের জগতে আমি প্রায় 20 বছর কাটিয়েছি। তখন আপনার বয়স মানে আপনি ঠিক মুম্বাইতে ঠিক কত বছর? আমি অ্যাকচুয়ালি মুম্বাইতে গেছি 18 বছর বয়সে। 18 বছর বয়সে। কিন্তু বিষয়টা তখন আবির্ভাব তিরোভাব, অর্থাৎ যাওয়া আসার মধ্যে ছিল। পার্মানেন্টলি সেটেলড হয়েছিলাম 2000 সালে। আচ্ছা, আফটার ম্যারেজ 2000 বিয়ে। তারপরে ওখানে কি ফ্যামিলি নিয়ে থাকতেন না? না, ফ্যামিলি ছাড়া। আচ্ছা, বেশ। 2000 সালে আপনি মুম্বাইতে পাড়ি দিলেন মোটামুটি? না, আমি পাড়ি দিচ্ছি 1996-তে। আচ্ছা, আর স্থায়ীভাবে থাকাটা দাউদের যে ব্লাস্টিং হয়ে যাবো, হ্যাঁ, তারপরে আচ্ছা, হয়তো আরো আগে, একটু আগে হতে পারে, আগে পিছিয়ে আর কি। যাই হোক। আর আপনার 2000 সাল থেকে মোটামুটি মুম্বাইতে শুরু আর কি। ভীষণভাবে স্ট্রাগল, ভয়ঙ্কর স্ট্রাগল। হ্যাঁ, কখনো সিকিউরিটি গার্ডের কাজ করেছি, কখনো বা পে অ্যান্ড ইউজে
মেথডের যেটা বলে হুম সেটা কাজ করেছি। আবার দেখা গেছে যে মানে কি বলবো, অর্গান বাজানোর জন্য আমার অর্গানটা আমি জানতাম না, বাজাতে পারতাম না। হুম সবটাই তো মানসিক, যে মানুষ পারে তো সবই, এটা আমার ধারণা। হুম আমি বাজাতাম হারমোনিয়াম, আমার হারমোনিয়ামের গুরু নেই, কিন্তু আমি হারমোনিয়াম শিখিনি কারো কাছে। হুম যে কোনো যন্ত্র একটু ধরলে টুকটাক টুকটাক করলে পরে বাজিয়ে দিতে পারি, ওটা একটা থাকে, অনেকেরই থাকে হয়তো। আমার ওটা ছিল, আছে, থাকবে ওটা। তো ওই সময় আমার একটা চাকরিরও দরকার হয়ে পড়লো, যে না খেয়ে দে কথা বলা যায় না, সামনের কাছের লোকটা, এক হাত দূরের লোকটাও শুনতে পাচ্ছে না, জোরে বলছি কথা। আমরা এই কথাগুলো শুনবো সত্যজিৎ বন্দ্যোপাধ্যায়ের মুখ থেকে আমাদের দ্বিতীয় এপিসোডে। আমাদের প্রথম এপিসোড সত্যজিৎ বন্দ্যোপাধ্যায়কে নিয়ে এখানেই শেষ করছি। আমাদের সঙ্গে থাকুন পরবর্তী পর্বের জন্য।